ওকে, তাহলে আমরা এখন এমআরআই শুরু করছি। এমআরআই এর পুনরূপ হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এটা তোমাদের পরীক্ষা আসে। এমআরআই এর পুনরূপ কি, হ্যাঁ, এমআরআই কি। তো এমআরআই আসলে এটাই বলে দিব যে এমআরআই এর পুনরূপ হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। হ্যাঁ। তো আমাদের শরীরের প্রায় 70 ভাগ পানি, আমাদের যার অর্থ আমাদের শরীরের প্রায় সব অঙ্গ প্রত্যঙ্গই পানি থাকে। হ্যাঁ। তো 70 কেজি ওজনের একটা মানুষের দেহে আসলে তোমার 42 লিটার পানি থাকে। হ্যাঁ, বুঝতে পারতেছো? তোমাদের ওজন যদি মানে 70, 60%, আসলে এটা 70 ভাগ কেন জানি না, 60%, আমাদের মেডিকেলে আমরা 60%ই পড়ি। তো 60% পানি আমাদের একজন মানুষের দেহে আর কি। তো এই যে এই বিশাল পরিমাণ পানির অর্থ হচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ পানি থাকে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে পানি থাকে, এবং পানির অণুতে আমরা কি থাকে, পানির অণুতে একটা হাইড্রোজেন থাকে, এবং হাইড্রোজেনের নিউক্লিয়াস হচ্ছে আসলে প্রোটন। ঠিক আছে, হাইড্রোজেনের নিউক্লিয়াসে কি থাকে, হাইড্রোজেনের নিউক্লিয়াসে প্রোটন থাকে। তো আমাদের এই শক্তিশালী চুম্বকক্ষেত্র করলে প্রোটন গুলা চুম্বকক্ষেত্রের দিকে সারিবদ্ধ হয়ে যায়। আমাদের প্রোটন প্রোটন কিন্তু একটা বিজোড় সংখ্যক প্রোটন থাকে, তাই না? আমাদের মনে রাখা উচিত তোমাদের, হাইড্রোজেনের নিউক্লিয়াস, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, এক। হাইড্রোজেন এক না? তো এই ক্ষেত্রে আমাদের ইলেকট্রন কয়টা, ইলেকট্রন একটা, প্রোটন কয়টা, প্রোটনও একটা। তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে প্রোটন বিজোড় সংখ্যক আছে, এবং বিজোড় সংখ্যক প্রোটনটা চুম্বক ক্ষেত্রের প্রভাবে কিন্তু সারিবদ্ধ হয়ে যায়। এক্ষেত্রে একটা সারিবদ্ধ হয়ে যায়, এবং তখন একটা নির্দিষ্ট কম্পনের বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ পাঠানো হলে এই প্রোটনগুলো সেই তরঙ্গ থেকে শক্তি গ্রহণ করে তাদের দিকে, তাদের দিক পরিবর্তন করে, এবং এই প্রক্রিয়াটিকে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স বা অনুনাদ বলা হয়। এটাকে কি বলা হচ্ছে? অনুনাদ। যদি আসলে বিস্তারিত পড়তে হলে, অনুনাদ বোঝাতে হলে অনেক কিছু বুঝে আসতে হবে। বাট এখানে আমাদের দুই চারটা কথা দেওয়া আছে, এটা তোমরা ইয়েতে পড়বা, পর্যায়ভিত্তিক গতি পড়বা, তরঙ্গ পড়বা, হ্যাঁ তরঙ্গতে পড়বা এটা অনুনাদ কি। তো এখানে আমাদের অনুনাদ দেখো, আমাদের যখন একটা তরঙ্গ, একটা কম্পনের বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ পাঠানো হয়, এই প্রোটনগুলো সেই তরঙ্গ থেকে শক্তি গ্রহণ করে। আমাদের এই হাইড্রোজেনের যে প্রোটন, এই প্রোটনগুলো তাদের শক্তি গ্রহণ করবে, শক্তি গ্রহণ করবে, তাদের যে নর্মাল ডিরেকশন, এই ডিরেকশনটা তারা চেঞ্জ করবে। এই যে তারা ডিরেকশন চেঞ্জ করতেছে, এটাকে আমরা বলতেছি রেজোনেন্স। তাদেরকে কি বলতেছি? রেজোনেন্স। যেহেতু এটা চুম্বক ক্ষেত্রের কারণে করতেছ, তো এটা ম্যাগনেটিক রেজোনেন্স। এবং যেটাকে আমাদের নিউক্লিয়াসের ভিতরের ডিরেকশন চেঞ্জ করতেছে, তারা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। বুঝে গেছে? রেজোনেন্স মানে মূলত আমাদের চেঞ্জ হওয়া, হ্যাঁ, চেঞ্জ হওয়া, ডিরেকশন চেঞ্জ হওয়া। ম্যাগনেটিক মানে ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের প্রভাবও হচ্ছে, তো বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ পাঠানো হচ্ছে, তো এই ক্ষেত্রে আমাদের এই কাজটা হচ্ছে। নিউক্লিয়ার কেন, আমরা নিউক্লিয়াসের ভিতরে কাজটা হচ্ছে সেজন্য। তো পদার্থবিজ্ঞানের এই চমকপ্রদ ঘটনাটার উপর ভিত্তি করে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, মানে এই ঘটনাটাকে উল্লেখ করে আসলে আমরা একটা ইমেজিন বা ইমেজ তৈরি করার চেষ্টা করি, যেটাকে আমরা বলতেছি ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং বা MRI। তো এখান থেকে আমাদের এমআরআই আসছে। তো এমআরআই যন্ত্রটি হচ্ছে সিটি স্ক্যান। এগুলা তোমাদের আসবে না আসলে, আমি এগুলা গরুর বলদের মতো মুখস্থ করছিলাম আমার আমার সময় আর কি। আমি কি করছি, আমাকে মানে বিশ্বাস করবে না, আমি এই যে এখানে তোমার সিটি স্ক্যান দেখো নাই, সিটি স্ক্যানের আমি মনে হয় টপ টু বটম এই জায়গায় শুরু থেকে শেষ লাইন পর্যন্ত সব মুখস্থ করছি। কারণ ওই সময় তো জানি না যে এখান থেকে কোয়েশ্চেন আসে না, বা আমি তোমাদের এখন বলে দিচ্ছি এখান থেকে কোয়েশ্চেন আসে না। এগুলো না পড়ে তোমরা এটা পড়ো। তো আমি কি করছি, এই যে এখান থেকে শুরুর লাইন থেকে শেষ লাইন পর্যন্ত ঠাড়া মুখস্থ একদম, মানে একদম দাড়ি ক্ষমা বাদ যাবে না এরকম ভাবে মুখস্থ করে রাখছিলাম। আর আলটিমেটলি কখনো লাগে না, এগুলো আসে না। আসলে আমাদের এই কাজগুলো আসে, এবং ভিতর থেকে এমসিকিউ আসে। এমসিকিউ যেগুলো আসে এগুলোতে ভালোভাবে পড়বা, এমসিকিউ টাইপ করে পড়বা, একদম যে মুখস্থ করতে হবে তা না। তো এখানে এই যে সিটি স্ক্যানের পুনরূপগুলা পড়বা, এমআরআই এর পুনরূপগুলা পড়বা, এমআরআই এর কিছু বেসিক কথাবার্তা জানবা, এতটুকুই। তো এমআরআই যন্ত্রটা দেখতে সিটি স্ক্যান যন্ত্রের মতোই, যন্ত্রের মতো এটা। এবং এটা কার্যপ্রণালী কিন্তু আবার সম্পূর্ণ ভিন্ন, কারণ আমরা সিটি স্ক্যান যন্ত্রে দেখেছি এক্সরে ইউজ করা হয়েছে, বাট এখানে এক্সরে ইউজ করা হবে না, এখানে আমাদের শক্তিশালী চুম্বক ক্ষেত্র ইউজ করা হবে। সিটি স্ক্যান যন্ত্রে এমআরআই এক্সরে পাঠিয়ে প্রতিচ্ছবি তোলা হয়। এমআরআই যন্ত্রে একজন রোগীকে অনেক শক্তিশালী চুম্বক ক্ষেত্রে রেখে তার শরীরের রেডিও ফ্রিকোয়েন্সি বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ পাঠানো হয়। যেহেতু এখানে এখানে খুবই শক্তিশালী চুম্বক ইউজ করা হয়, ওই জন্য আসলে এখানে তোমার দেহে ম্যাগনেটিক কিছু রাখা যাবে না। মানে তুমি খেয়াল করে দেখবা, যদি কখনো এরকম আত্মীয় স্বজনদের করে থাকে দেখবা, আমাদের সিটি স্ক্যান এখানে এমআরআই মেশিনে ঢুকানোর আগে কিন্তু তার থেকে যত তোমার ইয়ে থাকে, যত অর্নামেন্টস থাকে, সাপোজ আয়রন জাতীয় যে অর্নামেন্টস গুলো, চেইন বলতে পারো, মেয়েদের নাক ফুল বলতে পারো, বা কানের দুল বলতে পারো, এবং ইভেনচুয়ালি বেল্ট, আমরা যে ছেলেদের বেল্ট, ওই বেল্টটাও খুলে ফেলতে হয়। কারণ এখানে শক্তিশালী চুম্বক ক্ষেত্র ইউজ করা থাকে, তো তুমি তোমার দেহে কোনো রকম আয়রন সাবস্টেন্স নিয়ে যেতে পারবে না। ইভেনচুয়ালি যদি কারোর দেহে যদি এখানে পেস মেকার বসানো থাকে, হার্টের পেস মেকার, হ্যাঁ, হার্টের যে পেস মেকার, আমরা জানি যখন আমাদের যে এসএ নোট, সাইনোয়েট্রিয়াল নোট যখন নষ্ট হয়ে যায় হার্টের,
সাইনোয়েট্রিয়াল নোড যখন ঠিকঠাক ভাবে কাজ করে না, তখন আমরা জানি ওপেন হার্ট সার্জারি করে তোমার পেসমেকার বসানো হয়। তো এই পেসমেকার যাদের বসানো থাকে, পেসমেকার চালানোর জন্য এই জায়গায় আমাদের বুকের মানে বুকের চামড়ার নিচে আর কি, চামড়ার নিচে একটা ব্যাটারি লাগানো থাকে চামড়ার নিচে। পেসমেকার যে চালায় আমাদের হার্টকে, যে এটা তোমার স্টিমুলেশন দেয় এটা। তো এখানে আমাদের পেসমেকারটা চালানোর জন্য ব্যাটারি লাগানো থাকে। ইভেনচুয়ালি যাদের এই ব্যাটারি লাগানো থাকে বা পেসমেকার লাগানো হয়, তাদের ক্ষেত্রে এমআরআই করাটা বেশ টাফ কিংবা করা যায় না এই ক্ষেত্রে। কারণ ওই ক্ষেত্রে ব্যাটারিটা আসলে এটা মেটাল সাবস্টেন্স, মানে এটা একটা ধাতু। ধাতু আমরা জানি চুম্বকীয়তা দ্বারা আকৃষ্ট হবে, তাই এদেরকে এমআরআই করা যায় না, এটা মাথায় রাখবা। তো শরীরের পানির ভিতরে ভিতরের যে হাইড্রোজেন প্রোটন থেকে ফিরে আসা সংকেতকে আমাদের কম্পিউটার দিয়ে বিশ্লেষণ করলে ভিতরকার অঙ্গ প্রত্যঙ্গের প্রতিবিম্ব তৈরি করা হয়। তো সিটি স্ক্যান দিয়ে যা কিছু করা সম্ভব আমাদের এমআরআই দিয়েও সেগুলো করা যায়। যেমন আমাদের তবে এমআরআই দিয়ে শরীরের ভিতরের কোমল টিস্যুর ভিতরের পার্থক্যগুলো ভালোভাবে বোঝা সম্ভব। সিটি স্ক্যান করতে 5 থেকে 10 মিনিটের বেশি সময় দরকার হয় না, সেই তুলনায় এমআরআই করতে একটু বেশি সময় নেয়। সিটি স্ক্যান এক্সরে ব্যবহার করা হয়, এবং বলেই যতই কম হোক তেজস্ক্রিয়তা একটু ঝুঁকি থাকে, এবং এমআরআই সেই ঝুঁকি নেই। মানে সিটি স্ক্যানে আমাদের জানি আমাদের এক্ষেত্রে যেহেতু এক্সরে ব্যবহার করা হয় তেজস্ক্রিয়তা একটা ঝুঁকি থাকে, বাট এমআরআই এর ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রে যেহেতু ইউজ করা হয়, এটা আসলে কোনো রকম কোনো ঝুঁকি থাকে না। শরীরের ভিতরে কোনো দাতব্য কিছু থাকলে, যেমন পেসমেকার, ওই যে বললাম যাদের পেসমেকার লাগানো থাকবে, অ্যাসেন্ড নষ্ট হলে পেসমেকার লাগায়, পেসমেকারের ব্যাটারি হচ্ছে আমাদের একটা মেটাল। তো এটা লাগানো থাকলে এমআরআই করা যায় না, কারণ আরএফ কারণ আরএফ তরঙ্গ ধাতুকে উত্তপ্ত করে বিপজ্জনক পরিস্থিতি ঘটাতে পারে। মানে তোমার চামড়া খুলে তোমার মেটালটাকে টেনে নিবে, ভাবা যায় এটা খুবই শক্তিশালী চুম্বক কিন্তু। এরপর আসে অ্যানজিওগ্রাফি। তো এক্সরের মাধ্যমে শরীরের রক্তনালী দেখার জন্য অ্যানজিওগ্রাফি ব্যবহার করা হয়। অ্যানজিওগ্রাফি এটা আমাদের যদি দেখো তাহলে এটা কিভাবে করা হয়, আমাদের যে তোমার শিরা আছে না, শিরা শিরা দিয়ে প্রবেশ স্যার করানো। একবার শেষ তো। সমস্যা নাই, এটা পরে ফেলি। তো আমাদের পায়ের শিরা হইতে পারে, সেটা হাতের শিরা হইতে পারে, পায়ের শিরা। সাপোজ পায়ের শিরা কেটে ওই পায়ের শিরা দিয়ে অনেক লম্বা একটা পাইপের মতো, মানে একটা একটা তারের মতো এনজিও যে গ্রাফি করা হয়। এখানে আমাদের যে ডাই সহ তোমার একটা অনেক বড় একটা তার বা সরু নল, ওই নল দিয়ে আমাদের আর্টারি বরাবর বা তোমার শিরা বরাবর এটা ঢুকিয়ে দেওয়া হয়। যদি ভিডিও দেখো ইউটিউবে দেখবা, এটা মানে একদম তোমার সারা শরীরের যত রক্তনালী বা ব্লাড ভেসেল আছে, প্রত্যেকটা ব্লাড ভেসেল এটা যাবে, মানে অনেক বড় একটা লম্বা তার তোমাদের শিরা দিয়ে ঢুকানো হবে একদম। সাপোজ হাতের দিয়ে শিরা দিয়ে শুরু করছে, এই যে হাতে শিরা দিয়ে শুরু করছে, এই দিক বরাবর ঢুকতে 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 তোমার একদম প্রত্যেকটা শিরা বরাবর যাবে। যে শিরায় তোমার কোনো ব্লক বা যে জায়গায় আছে ওখানে সামনে ক্যামেরা লাগানো থাকবে, এই জায়গায় তারের আগায় ক্যামেরা লাগানো থাকবে। তো এখানে যদি তোমার ভেসেলে বা ব্লাড আর্টারিতে কোনো তোমার ব্লক বা কোনো কোলেস্ট্রল জমে, তাহলে সেখানে আসলে ধরা পড়বে এগুলা। তো এছাড়া ব্লক অপসারণও রক্ত, মানে একদম এটা পৌঁছাতে 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 তোমার যদি করোনার আর্টারিতে নিয়ে আসা যায়, করোনারি দমনিতে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু একটা কাজ হয়ে যায়। তখন তখন আমরা অ্যাঞ্জিওগ্রাম বলি সেটাকে। তো এই ক্ষেত্রে তখন কি হয়ে যায়, আমাদের করোনারি আর্টারিতে যখন কোলেস্ট্রল জমে এখানে ব্লক সৃষ্টি হয়, ওই ব্লক কিন্তু অপসারণ করা যায় এটার মাধ্যমে। এখানে একটা বেলুন ঢুকানো হয়, সাথে বেলুনটা ফুলিয়ে দেওয়া হয় ওখানে ঢুকানোর পরপরই। ওখানে বেলুন ফুলানোর পরে এটা আলটিমেটলি আমাদের ব্লকটা অপসারণ হয়ে যায়। তো এখানে আমাদের এনজিওগ্রাফি করার সময় রক্তনালীতে বিশেষ কন্ট্রাস্ট ম্যাটেরিয়াল বা বৈসাদৃশ্য তরল ডাই ঢুকানো হয়। এই ক্ষেত্রে তোমাকে রক্তনালীতে ডাই ঢুকানো হবে এই করে। তো এক্ষেত্রে রক্তনালীর যে অংশটুকু পরীক্ষা করতে হবে, ঠিক সেই সেখানে ডাই দেওয়ার জন্য একটি সরু বা নমনীয় নল হিসেবে একটা আঠারি দিয়ে শরীরের ভিতরে ঢুকানো হয়। মানে এটা সরু নমনীয় নলটা তোমার আঠারি দিয়ে ভিতরে ঢুকাই দেওয়া হবে। তো এই সরু বা নমনীয় নলটি হচ্ছে ক্যাথিটার, এটাকে কি বলা হয়, ক্যাথেটার বলা হয়। ক্যাথিটার দিয়ে রক্তনালীর নির্দিষ্ট জায়গায় ডাই দেওয়ার পরে সেই এক্সরে এলাকায় এক্সরে নেওয়া হয়, এবং ডাই থাকার কারণে এক্সরেতে রক্তনালীগুলো স্পষ্ট দেখা যায়। এই যে দেখা যাচ্ছে এখানে তোমার যে ডাইগুলো যেদিক যেদিক দিয়ে গেছে, ওই দিক দেখে তোমার এখানে সুন্দরভাবে সব দেখা যাচ্ছে। এবং এই জায়গাটাতে দেখো একটু করে হালকা সাদা হয়ে আছে না, একটু করে হালকা সাদা হয়ে গেছে না, তার মানে এই এই জায়গাটাতে ডাইটা যাইতে পারে নাই। ডাইটা যাইতে না পারে আলটিমেটলি এখানে মনে হয়, এখানে আমাদের ফাইন্ডিং হচ্ছে কি, ডায়াগনস্টিক হচ্ছে এই জায়গায় আসলে ব্লক সৃষ্টি হয়েছে, যার কারণে এখানে ডাইটা যাইতে পারে নাই। তো রক্তনালীর স্পষ্ট দেখা যায়, পরে ডাই কিডনির সাহায্যে ছেঁকে ফেলা হয়, এখানে কিডনি এটাকে ছেঁকে প্রস্রাব দিয়ে বের করে দেয়। সাধারণত আমাদের যেসব পরীক্ষাগুলো আমাদের অ্যাঞ্জিওগ্রাম পরীক্ষা করার কথা দেয়, মানে অ্যাঞ্জিওগ্রাম করতে দেয়, সেগুলো হচ্ছে মানে কোন কোন কারণে অ্যাঞ্জিওগ্রামটা করতে দেওয়া হতে পারে। ব্যবহার হচ্ছে আমাদের এগুলা: হৃৎপিণ্ডের বাইরের ধমনীতে ব্লকেজ হলে আমাদের অ্যাঞ্জিওগ্রাম করা হয়, ব্লক নালী ব্লক হলে, রক্তনালীর ব্লক হলে রক্তের স্বাভাবিক প্রবাহ হতে পারে না, হৃৎপিণ্ডে যথেষ্ট রক্ত সরবরাহ করা না হলে সেটি ঠিকঠাক ভাবে কাজ করতে পারে না, এবং হার্ট অ্যাটাকের আশঙ্কা বেড়ে যায়। ঠিক আছে, ধমনী প্রসারিত হলে এটা সমস্যা হয়। তো
তো যখন আমাদের ধমনীটা প্রসারিত হয় তখন আমাদের এই অ্যানজিওপ্লাস্টিটা করতে পারো। কিডনি ধমনির অবস্থা জানার জন্য, আমাদের যে কিডনির আর্টারিগুলার অবস্থা জানার জন্য কিন্তু আমরা এই অ্যানজিওপ্লাস্টিটা করতে পারি। শিরায় কোনো সমস্যা হলে এটা করা হয়। তো সিটি স্ক্যান কিংবা এমআরআই করার সময় আমাদের সকল পরীক্ষা শরীরের বাইরে থেকে করা হয়, বাট এনজিওগ্রাম করার সময় একটা ক্যাথেটার শরীরের ভিতর দিয়ে রক্তনালীতে ঢোকানো হয় বলে কোনো রকম সার্জারি না করে তাৎক্ষণিকভাবে রক্তনালী ব্লকের চিকিৎসা করা সম্ভব। তো যে পরীক্ষায় আমাদের এনজিওগ্রাম করার সময় ধমনী ব্লক মুক্ত করা হয় তাকে এনজিওপ্লাস্টি বলা হয়। এটা মনে রাখবা। আমাদের এক্ষেত্রে যে ক্যাথেটারটা ঢোকানো হয় এটার মাধ্যমে আসলে ধমনীর ব্লকটা মুক্ত করা সম্ভব হয়। তো এটাকে এনজিওপ্লাস্টি বলবো। এনজিওপ্লাস্টির সংজ্ঞাটা আসে নাম্বার কোশ্চেনে। তো এনজিওপ্লাস্টি করার সময় ক্যাথেটার দিয়ে ছোট একটা বেলুন পাঠিয়ে সেটি ফুলিয়ে রক্তনালীকে প্রসারিত করে দেখা হয়। অনেক ক্ষেত্রে এখানে একটা রিং প্রবেশ করিয়ে দেওয়া হয় যেন এটা সংকুচিত হয়ে ধমনীটি প্রবেশ করতে প্রসারিত থাকে এবং প্রয়োজনীয় রক্তের প্রবাহ হতে পারে। ঠিক আছে, অনেক সময় বলে না এখানে রিং প্রবেশ করানো হয়েছে, আমাদের হার্টে রিং পরানো হয়েছে। হার্টে রিং পরানো হয় মানে এনজিওপ্লাস্টিটা করে এখানে ভিতরে আসলে আমাদের এই যে এখানে ব্লক হয়েছে, মানে বুঝো এই জায়গাটাতে আমাদের সাপোজ ব্লক হয়েছে, এই জায়গাটাতে আমাদের মানে কোলেস্ট্রল জমে জমে এখানে প্লেটলেট ফ্লাক্স সৃষ্টি হয়েছে। ওই প্লেটলেট ফ্লাক্স সৃষ্টি এখানে ব্লক সৃষ্টি হয়ে গেছে চর্বি দিয়ে আর কি। তো এখন এই জায়গাটাতে কি করবে, এই জায়গায় আমাদের একটা রিং পাঠানো হয়। রিংটা হচ্ছে তোমার এমন, হ্যাঁ, রিংটা হচ্ছে তোমার এরকম এমন। তো এই রিংটা যখন এই জায়গায় যাবে তখন এটা ফুলে যাবে, বেলুনের মতো এটা ফুলে যাবে। ফুলে গিয়ে এই জায়গায় যাওয়ার সময় সে এই ক্যাথাটা এখানে যে চর্বি জমাট আছে এটাকে সে মানে চ্যাপ্টা করে এত বড় সে হয়ে যাবে, এত বড় সে হয়ে যাবে। তাহলে এরকম একটা সে একটা আমাদের দেখো এটা একদম ফুলে গেল না? ফুলে গিয়ে এখন এটা একটু আমাদের এখানে যেটা আগে পথটা ছোট ছিল, আগে দেখো আগে পথটা ছিল জাস্ট এতটুকু। দেখো আমাদের আগে পথটা ছিল সাপোজ, আগে পথটা ছিল আমাদের এতটুকু, এতটুকু। তাহলে এখন আমাদের এখানে ক্যাথেটার প্রবেশ করানোর পথ হয়ে গেলে এতটুকু। তো এইভাবে আমাদের এখানে রিং প্রবেশ করানো হয়। ঠিক আছে, হার্টে রিং প্রবেশ করানো বলতে করোনারি আর্টারিতে এইভাবে আমাদের এনজিওপ্লাস্টি করার মধ্যে রিং প্রবেশ করানোকে বোঝানো হয় থাকে আর কি। হ্যাঁ, তো আজকে আমরা এতটুকুই রাখছি। আমরা ইনশাল্লাহ নেক্সট দিন এন্ডোস্কোপি এবং প্রয়োজনীয় যে বাকি টপিকগুলো আছে এগুলো নিয়ে পড়বো। ঠিক আছে, ভালোভাবে পড়বা। এখানে মূলত এগুলা অনেক বেশি সময় দিতে হবে তোমাদের, বায়োলজির মতো করে অনেক বেশি পড়তে হবে। ব্যবহার যেগুলো আছে সেগুলো আমি পাই টু পাই জিজ্ঞেস করবো, অবশ্যই এগুলো ভালোভাবে পড়বা। সবচেয়ে ভালোভাবে পড়বা ব্যবহারগুলা। দেন এখান থেকে আমি যেগুলা বলছি গুরুত্বপূর্ণ কথাবার্তা, সাপোজ এখানে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্সটা কি, তারপর এখানে মূলত আমাদের এমআরআই তে কি ব্যবহার করে এমআরআইটা মানে প্রতিছবি তুলে, এগুলা কমন বেসিক কথাবার্তাগুলো পড়বা মনোযোগ দিয়ে ভালোভাবে, তাহলেই হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভালোভাবে পড়ো। রাখছে, হ্যাঁ। কার কোনো সমস্যা আছে এতটুকুতে?